আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য তিনজন অতিথি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব শামীম হায়দার, মহাসচিব জাকের পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। একটু আলোচনা শুরু করতে চাই সুলতান মাহমুদ, আপনাকে দিয়েই। অর্থ উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত বছরের 5 আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, চাঁদাবাজির কারণে পণ্য মূল্য বাড়ছে, কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ নয়। আর অন্তর্বর্তীকালীন সরকার একে ধরো ওকে ধরো নীতিতে নেই। এই সরকার কোন নীতিতে আছে বা কোনটা আসলে তাদের কাজ, আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি। ইতোপূর্বে যারা বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নামে না এসে তত্ত্বাবধায়ক সরকারের নামে দায়িত্ব পালন করেছে, তাদের কাজটা কি ছিল, কি কাজ নিয়ে তারা এসেছিল। শুধুমাত্র এবারের প্রেক্ষাপট বিবেচনায়, যেহেতু সংবিধান থেকে বিগত সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিলেট করে দিয়েছিল, মুছে ফেলেছিল, সেই প্রেক্ষিতে এবার যেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার। এবং পার্থক্য আরেকটি হলো যে বিগত সরকারগুলোর একটি মেয়াদ নিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছে, আর এই সরকার কোনো মেয়াদ ছাড়াই দায়িত্ব গ্রহণ করেছে। কাজ কিন্তু এক এবং অভিন্ন, কিন্তু বাড়তি কাজ যেটি হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলেন, যেভাবেই বলেন না কেন, যে প্রেক্ষাপটে আন্দোলনটি হয়েছে সেখানটাতে বৈষম্য, সমাজের প্রতিটি স্তরে যে বৈষম্য তৈরি হয়েছিল, সেই বৈষম্য ভাঙবার একটি দায়িত্ব এই সরকারের উপরে পড়েছে এবং সরকার কিন্তু শুরু থেকেই সেই যে নানান অনাচার, অবিচার, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সেগুলোর কোথায় কোথায় হয়েছে সেটি উদ্ঘাটনের একটি চেষ্টা করেছে। কারণ অন্যায় বন্ধ করতে লাগলে আগে আপনার কোথায় হয়েছে সেটিকে উদ্ঘাটন করতে লাগবে। এবং সরকার সেভাবে প্রায়, আমার যতটুকু মনে আছে, 15টির মতো সংস্কার কমিশন করে তাদের মধ্য দিয়ে আজকের যে ঐক্যমত্য কমিশন হয়েছে, সেটিও কিন্তু তারই একটি বর্ধিত কলেবর। তো সেখান থেকে আপনি যেটি বলছেন যে এই সরকারের কাজ কি, এই সরকারের কাজ মোটা দাগে যে অভিলাষ বা যে আকাঙ্ক্ষা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, যে জায়গাগুলোতে যে অ্যানোমলিগুলো তৈরি হয়েছিল, আপনি বলতে পারেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যতগুলো স্তম্ভ ছিল, সেগুলোকে গত 15-16 বছরে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। সেগুলোকে সংস্কার করা, সেই কাঠামোগুলোকে আবার শক্তপোক্ত কিভাবে করা যায়, তার প্রারম্ভিক যে কাজগুলো, সেগুলো এই সরকার শুরু করেছিল এবং এখনও সেই কাজগুলো করছে। একই সাথে এই সরকার আরেকটি কাজ হচ্ছে নির্বাচন, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, উৎসবমুখর, অংশগ্রহণমূলক একটি নির্বাচন করা। সে পথেও সরকার হাঁটছে। আমরা বিভিন্ন সময় দেখি যে একজন কর্মকর্তাকে একজন বড় দায়িত্বে যখন যিনি থাকবার কথা তিনি থাকেন না, তখন একজনকে দায়িত্ব দেওয়া হয় এবং বলা হয় রুটিন ওয়ার্ক চালিয়ে যেতে। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের কাজ হলো রুটিন ওয়ার্ক চালিয়ে যাওয়া। তারা কি শুধু রুটিন ওয়ার্কের জন্য না, আমি সেই জায়গায় আসছি। রুটিন ওয়ার্ক করছে, একই পাশাপাশি ওই যে সংস্কার যেগুলো করার, আপনি দেখবেন যে এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে এবং আন্দোলনের অগ্রভাগে যারা ছিল, তারা কিন্তু নির্বাচনকে প্রায়োরিটি না দিয়ে সবার আগে প্রায়োরিটি দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার, আরেকটি হলো সংস্কার। এই দুটিকে যদি একটু আমি একটু দুঃখিত, একটু আপনি ইন্টারাপ্ট করি। এর আগে যারা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 3 মাসের জন্য, যাদের কাজ শুধু নির্বাচন করা, তাদেরকেও দেখেছি যে চাঁদাবাজি কিংবা এই ধরনের অনিয়ম কেউ করলে তাদেরকে ধরতো কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেত।
এই সরকার তো বলছেই যে তারা শুধুমাত্র নির্বাচন করতে আসেনি, তারা সংস্কার করতে এসছে। রুটিনের বাইরে তো অনেক কাজ করার, এরপরও কি তাদের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? দেখেন, বিগত দিনের যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন সেটি 3 মাসের সরকার ছিল। 3 মাসের সরকার কি কি করেছে সেটির মোটা দাগে কোনো আপনি রিপোর্ট বের করতে পারবেন না, কারণ মানুষের কনসেন্ট্রেশন ছিল নির্বাচনের দিকে, এবং নির্বাচন যখন মানুষের লক্ষ্য ছিল তখন সবার সব পথ মত সব এক মোহনায় গিয়ে মিশেছে যে নির্বাচনটাকে কত দ্রুত সুন্দর করা যাবে। এবং ওই 3 মাসের সময়ে যারা চাঁদাবাজি করেছে, যে দলের আশ্রয় প্রশ্রয়ে চাঁদাবাজরা করে সেই দলও তাদেরকে রহিত করেছে। সময় যত দীর্ঘায়িত হচ্ছে ততই কিন্তু এই যে চাঁদাবাজ বলেন, চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট বলেন, সেটি কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন বলেন বা সরাসরি রাজনৈতিক দল বলেন বা তাদের অঙ্গ সংগঠন বলেন, তারা কিন্তু একটি আশ্রয় প্রশ্রয় সময় পেয়েছে। এবং যেটি অর্থ উপদেষ্টা যেটি বলেছেন যে চাঁদাবাজি কমেনি বরং বেড়েছে, উনি যখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তখনই কিন্তু উনি বলেছেন যে এই চাঁদাবাজি বা দখলদার, এই যে ফুটপাত, ঘাট, হাট, টেম্পো স্ট্যান্ড, এগুলো কিন্তু দখলদার মুক্ত হয়নি, লোক বদলেছে। আগে যারা ছিল তার পরিবর্তন হয়েছে, সেখানে কোনো বড় পরিবর্তন হয়নি, এটি উনি যেমন বলেছিলেন। আজকে আপনি যেটি বলছেন যে দ্রব্যমূল্য যেটি বাড়ছে বা মানুষের এই যে মূল্যস্ফীতি যেটি তেতে উঠেছে, সেটির মূল কারণ আপনি দেখবেন এই সরকার দায়িত্ব নেবার পর 12% থেকে যদি বলি আমরা, সেখান থেকে নেমে কিন্তু 8% এসেছিল মূল্যস্ফীতি। সেটি সরকারের কতগুলো সময়োচিত সিদ্ধান্তের কারণে, এবং তখন এই মূল্যস্ফীতি কমে আসার একটি কারণ ছিল, সেটি হলো পথে পথে চাঁদাবাজিটা তখন আবার দ্রব্যমূল্য বা যেটি সরকার সফলতা ছিল সবজির বাজার, আবার সেটি শুধু সবজি না, আপনি চাল বলেন, ডাল বলেন, চিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যে, কারণ ওই চাঁদাবাজি, আপনার ঘাটে ঘাটে চাঁদাবাজি, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, ফেরিতে চাঁদাবাজি। আবার আপনার কাছে আসছি একটু, জনাব শামীম হায়দার, একটু আপনার কাছে জানতে চাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা কথা বলছিলাম, যদিও আপনারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিনা সেটি নিয়ে একটু মত দ্বিমত থাকতে পারে। যেমন 2021 সালে ময়মনসিংহের টাউন হল ময়দানে এক সমাবেশে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমিন ফয়সাল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই আমরা নির্বাচন করব, অর্থাৎ জাকের পার্টি। 2024 সালের এরপর 2023 সালের সিটি নির্বাচনে অংশ নিয়েছিল জাকের পার্টি, এবং আমরা দেখেছি সে নির্বাচনে অংশ নিয়েছে। 2018 সালের নির্বাচনের আগে ভারত সফরে গিয়েছিল, এর আগ মুহূর্তে আওয়ামী লীগের ভারত সফর এসেছিল, এবং সবশেষ 2024 সালে নির্বাচনে সম্ভবত 218টি আসনে প্রার্থী দিয়েছিল, 10 জন প্রথম বাছাই বাদ পরে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যায়। অবশ্য নির্বাচন আর শেষ পর্যন্ত করেনি, তবে সব সিটি কর্পোরেশন নির্বাচনেই অংশ নিয়েছিল। অনেকেই বলেন এই সব উদাহরণ টেনে যে আওয়ামী লীগের সাথে জাকের পার্টির সখ্যতা ছিল, অভিযোগ কি সত্যি কিনা? সম্মানিত আলোচক সঞ্চালক, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্নটা হচ্ছে যে অনেকেটা কারা, আমাদেরকে কেউ কোনোদিন বলে নাই যে আমাদের সাথে একটা সখ্যতা আছে আওয়ামী লীগের। আপনি দেখবেন যে বিভিন্ন টেলিভিশনে পত্রপত্রিকায় নিউজ হয়েছে 14 দলে কারা ছিল, আওয়ামী লীগের সাথে কাদের সখ্যতা আছে, তাদের নাম আছে। আমরা 14 দলে ছিলাম। আর আপনাকে এখন ভাবতে হবে 2021 না, জুলাই অভ্যুত্থান পরবর্তী 1 বছর যে চ্যালেঞ্জ, এই সময়টাকে নিয়ে ভাবতে হবে যে আমরা কোন সরকার চাই, কোন সরকার অধীনে নির্বাচন হবে, নির্বাচন প্রক্রিয়া কি হবে। এটা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ এই ইস্যুটা। তত্ত্বাবধায়ক চান কিনা? নিঃসন্দেহে, যদি এটা তো আসলে দেখেন একটা গণভোটের ব্যাপার, এবং রাজনৈতিক দলগুলির চাওয়া, সকল রাজনৈতিক দলগুলি যদি ঐকমত্য হয়, আমরা ফ্লেক্সিবল, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এই জনগণকে অনেকভাবে কথা বলা হয়, সিনসিয়ারলি বলি, আমরা আন্তরিকভাবেই বলি। আর জাকের পার্টি জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ যদি চায়, জনগণ যদি প্রশ্ন করে, এবং আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছেন, জাতীয় রাজনৈতিক দলগুলি, তারা যদি তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন ঐক্যমত হয়, জাকের পার্টির কোনো সমস্যা নেই, জাকের পার্টি অবশ্যই সায় দিবে। আমাদের মূল কথা হচ্ছে যে দেশটা সুন্দরভাবে চলবে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বিতর্কমুক্ত নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে, এবং সবচেয়ে বড় কথা যে 43% ভোটার যাদের বয়স 19 থেকে 37 বছরের মধ্যে, তারা নতুনভাবে একটা ভোট দিতে চায়, যাদের অনেকেরই ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই। তাহলে এই যে একটা আপনার সিনারিও, একটা চিত্র, সেই ক্ষেত্রে আমরা ওইটাই চাইব যে
যাতে করে একটা সুন্দর নির্বাচন হয় এবং যে প্রক্রিয়া হবে রাজনৈতিক দলগুলি যেভাবে সম্মত হবে জাকের পার্টি সেখানে সম্মতি থাকবে। মানে সেক্ষেত্রে আপনাদের নিজস্ব মত কি যে তত্ত্বাবধায়ক প্রসঙ্গে? তত্ত্বাবধায়ক সবাই প্রশ্নে সম্মতি তো সবার মধ্যে তো আপনারাও পড়েন তো। অবশ্যই অবশ্যই আমি কিন্তু পরিষ্কার করেছি যদি রাজনৈতিক দলগুলির অধিকাংশের সম্মতি থাকে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নেই, আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু ধরেন 2018 সালে নির্বাচনের আগে, দুঃখিত 24 সালে নির্বাচনের আগেও তো অধিকাংশ দল তত্ত্বাবধায়ক চেয়েছিল, তখনও আবার আপনারা দ্বিমত ছিলেন, সরকারের পক্ষে ছিলেন। আমি এখানটায় বলবো, আপনি হয়তো জানবেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আগে 1 বছর বিভিন্ন সংসদীয় আসনগুলিতে আমরা কাউন্সিল করেছি, উন্মুক্ত কাউন্সিল হয়েছে, হাজার হাজার মানুষ জনগণ সেখানে উপস্থিত ছিল, আমরা হাত তুলে তাদের জনসমর্থন নিয়েছি এবং প্রত্যেকটা কাউন্সিলে প্রত্যেকটা সমাবেশে মহাসচিব হিসাবে আমি এবং আমার দলের নেতৃবৃন্দ, জাকের পার্টির নেতৃবৃন্দ আমরা খোলামেলা বলেছি যে আমরা কাউন্সিল করলাম জনগণের মতামতের ভিত্তিতে আমাদের প্রার্থীদেরকে তাদের পছন্দ হয় কিনা, এই আসন থেকে তারা কাকে চান, আমরা যেমন সেটা আমরা স্বচ্ছতার ভিত্তিতে তাদের মতামত নিয়েছি। একই সাথে আমরা বলেছি যে যদি একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক উৎসবমুখর বিতর্কমুক্ত নির্বাচন না হয় তাহলে জাকের পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াবে। আমরা 1 বছর আগে থেকে ঘোষণা দিয়েছি এবং ঠিক আমরা তাই করেছি যে 17 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আমরা সকল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আমি মনে করি, আমি রাসেল ভাই আপনাকে অনুরোধ করব যে পিছন দিকে যাওয়ার দরকার নেই, আমরা সামনের দিকে থাকতে চাই। এই সময় কি করা উচিত আমরা সেই দিকটা চাই, সেই সামনের দিকে আসতে চাই। আওয়ামী লীগ সামনের দিকে নিশ্চয়ই আগাতে চাইবে বা সব দলই আসলে তার পেছনটা রেখে সামনের দিকে সবাই আগাবে, তারপর পেছন থেকে তো শিক্ষারও নেওয়ার বিষয় আছে। তত্ত্বাবধায়ক প্রসঙ্গে আসলে আপনাদের এখনকার অবস্থান কি কোনো পাল্টেছে কিনা, নাকি যে আপনারা আগের অবস্থায় রয়েছে? আগের অবস্থা কি, আমরা তত্ত্বাবধায়ক, আমি কিন্তু বারবার বলেছি সবাই যেটি চায় আমাদের কোনো দ্বিমত নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় না আমাদের কোনো দ্বিমত নেই। জি, আমরা একটু অ্যাডভোকেট আতিকুর রহমান একটু আপনার কাছে আসতে চাই। সরকার প্রসঙ্গে আলোচনা হচ্ছে, সরকারে যদিও এই বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং সরকারে চলে আসবেন এমনটি হতেও পারে। তো শ্রমিক কল্যাণ ফেডারেশনের আপনাদের যে সংগঠন কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ একটি অনুষ্ঠানে বলেছেন জামাত ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইন কায়েম করবে, তখন দেশের যে বিদ্যমান আইন আছে তা আর থাকবে না। আমার একটু জানতে চাও যে তার মানে কি সংবিধান থাকবে কিনা, বা নতুন করির মতো বিটিভি একটি নতুন অনুষ্ঠান পরিচালনা শুরু করেছে সেটি থাকবে কিনা, কিংবা মানে বাংলাদেশ কি মানে আফগানিস্তানও তো শরিয়া আইন কায়েম করে চলছে, আমরা কি সেরকমের দিকে যাব কিনা আপনারা ক্ষমতায় আসলে? দেখুন, জামাত ইসলামী নির্বাচন যখন আসবে, জামাত তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে এবং সেই নির্বাচনী ইশতেহারে জামাত ইসলামী তার একটা কর্মপরিকল্পনা দেবে যে আমরা কীরকম রাষ্ট্র কাঠামো গঠন করতে চাই, রাষ্ট্র কাঠামোর ভিত্তিটা সেখানে কেমন হবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে কোন ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতা পেতে চাই, ক্ষমতা আসতে চাই। সুতরাং জনগণেরকে দৃষ্টি আকর্ষণ করা, জামাত ইসলামী ক্ষমতা আসলে কি কাজগুলো করবে, আমাদের নির্বাচনী ইশতেহারে সবগুলোর ব্যাখ্যা আসবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে আমরা কিসের ভিত্তিতে দেশটাকে পরিচালনা করতে চাই। কিন্তু শরিয়া আইন অবশ্যই করবে যেটি তিনি জোর দিয়ে বলেছেন, হয়তো নিশ্চয়ই এটি আপনাদের মধ্যে আছে না। আমরা যেহেতু ইসলামী সংগঠন করি, শরিয়াকে তো অবশ্যই আমরা মেনটেন করি, কিন্তু জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা বলেছি আমাদের নির্বাচনী ইশতেহার যখন আসবে আমরা কেমন রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই সে বিষয়ে জামাত ইসলামী উপস্থাপন করবে এবং তার ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সে আলোকে রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালনা করব। সেখানে কি মানে আমিও আপনার কথা আসলে স্পষ্ট না, বাকিরা স্পষ্ট কিনা যে আমি জানি না। আমি শরিয়া আইন আপনারা করছেন কি করছেন না, চেষ্টা করছি জামাত ইসলামী, আপনারা তখন বলবেন ঠিক আছে। জামাত ইসলামী নিজে বলেছেন শরিয়া আইন বাস্তবায়ন করবেন, এটি কি সত্য নাকি সত্য না থাকছে কিনা? আমি সে কথার ডিরেক্ট অ্যান্সার এখানে করব না। জামাত ইসলামী যেহেতু আমরা ইসলামী আন্দোলন আমরা করি এবং জামাত ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই প্রতিষ্ঠার আমাদের প্রক্রিয়াটা কী হবে, কীভাবে আমরা করব, নিশ্চয় সময় বলে দিবে সেটি। আমরা এখনই এটি সরাসরি কথা এখানে বলতে চাচ্ছি না। আমরা শরিয়া আমাদের কাছে প্রাধান্য পাবে, শরিয়াকে বেস করেই নিঃসন্দেহে জামাত ইসলামী যখন জনগণের ম্যান্ডেট পাবে সেটা জনগণ উপস্থাপন করার সুযোগ সেখানে পাওয়া যাবে। তার মানে এখনই আপনারা পরিষ্কার করছেন না। একটু পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু জেনে এসে আরেকটি দিকে যেতে চাই, সেটি হচ্ছে
আপনি পরিষ্কার এখন করতে যাচ্ছেন এরকম অবশ্য আমরা অনেকটাই দেখছি যে সময়ের আগে জামাত সেটা আগে থেকে বলে না। নিউ ইয়র্কে জামায়াত নেতা ডক্টর তাহেরকে সংবর্ধনা দেওয়া হয়, আপনিও নিশ্চয়ই দেখেছেন, এবং সেখানে আমরা দেখেছি বিপুল জনসমাবেশ হয়েছে। অবশ্যই সেটি প্রশংসার দাবিদার, কিন্তু আমরা দেখি অন্যান্য রাজনৈতিক দলগুলোর, বিএনপি, আওয়ামী লীগ, এমনকি জাতীয় পার্টির বোধহয় সংগঠন আছে, প্রবাসী সংগঠন, আপনাদের সেই অর্থ সংগঠন নেই। এই যে বিপুল জমায়েত, এবং দেখে মনে হয়েছে, যদিও চেহারা দেখে তো আসলে মানুষের জাজ করা ঠিক না, হয়তো তারা জামাতের সাথে সংশ্লিষ্ট, সেখানেও কি আপনাদের সংগঠন আছে যেটি সবাই জানে না, এরকম কিছু কিনা? না, দেখুন, জামাত ইসলামের কোনো শাখা সংগঠন কোথাও নেই, কিন্তু জামাত ইসলামী যে আদর্শকে ধারণ করে সে আদর্শের লোক পৃথিবীর সকল রাষ্ট্রে কিন্তু আছে, তাদের সে ভালোবাসা আছে এবং তারা জামাত ইসলামী তারা ওন করে। সেই কারণ থেকেই জামাত ইসলামী যখন নেতারা যেখানে যান, প্রবাসীরা সেখানে আসেন, তারা আমাদের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেন, অংশগ্রহণ করেন। আমরা মনে করি জামাত ইসলামের যে আদর্শকে ধারণ করে সারা পৃথিবীতে এখন জামাত ইসলামের আদর্শের সাথে আমাদের বিশেষ যারা বাংলাদেশি কমিউনিটি তাদের সেখানে সমর্থনটা আছে, এবং সেই সমর্থনের বহিঃপ্রকাশ কিন্তু আমরা পেয়েছি আব্দুল মোহাম্মদ তাহেরের সংবর্ধনা। বিপুল মানুষ সেখানে এসেছেন। বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে মানুষ এখন জামাতকে জানতে চায়। জামাতের দিকে মানুষের যে একটা যোগ প্রবণতা বেড়েছে, আপনি দেখবেন যেখানে জামাত নেতৃবৃন্দ যাচ্ছেন মানুষ সেখানে হুমড়ি খেয়ে সেখানে পড়ছে, এবং মানুষ আশা করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব দিবে, এবং জামাতের যেভাবে জনসমর্থন বাড়ছে মানুষও কিন্তু সেই প্রত্যাশা সেখানে করছে। তারই ভিত্তিতে মানুষ সেখানে আসছে, নানা দল মতের লোক সেখানে আসতেছেন, রিসিভ করেছেন, সেটাই মনে করি সেখানে আমরা। তার মানে সেখানে আপনাদের এখনো সংগঠন নেই? জামাত ইসলামী তো কোনো শাখা সংগঠন সারা ওয়ার্ল্ডের কোথাও নেই, কিন্তু জামাতের আদর্শের লোক তো সেখানে থাকবে। জামাতকে যারা ভালো জানেন, ওয়েল উইশার, এই ধরনের লোক তো আমাদের থাকবেন সারা ওয়ার্ল্ডে। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শামীম হায়দার, একটু আপনার কাছে আসতে চাই। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যে ইসলামী রাজনৈতিক দলগুলো তারা একত্রে প্রার্থী ঘোষণা করতে চায়, সেরকম একটি জোটের উদ্যোগ নিয়েছে জামাত ইসলামী সহ যারা রয়েছেন, এবং আপনারাও ইসলামী রাজনৈতিক দল হিসেবেই চলছেন বা আছেন। আপনারা কি সেই ধরনের ঐক্যে সামিল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী যে চ্যালেঞ্জ, দেশকে সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়া, শান্তি স্থিতিশীলতা পুনরুদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনমনে শান্তি ফিরিয়ে আনা, সামগ্রিক প্রশ্নে যদি কোনো জোটের প্রয়োজন হয়, যদি কোনো সমঝোতার প্রয়োজন হয়, জাকের পার্টি বরাবরের মতো সেই খোলা মন নিয়ে, মুক্ত মন নিয়ে থাকবে। আর আমাদের 36 বছরের পথ চলায়, জাকের পার্টি প্রতিষ্ঠার পরে 36 বছরের পথ চলায় আপনি রাজনৈতিক জোট বলেন বা নির্বাচনী জোট বলেন, জাকের পার্টি সবসময় একাই হেঁটেছে। অহিংস আদর্শ নিয়ে, আমরা আমাদের স্বাতন্ত্র্য নিয়ে সবসময় আমরা একাই হেঁটেছি। তবে অপর দলের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পরমত সহিষ্ণুতা আমাদের আছে, ভবিষ্যতেও থাকবে। তো বৃহত্তর স্বার্থে যদি জোটবদ্ধ হতে হয়, নিশ্চিতভাবেই সেটা আমরা বিবেচনা করব। তবে এখানে আমি একটি কথা বলে রাখবো যে আমরা এক কলেমার মুসলমান। সেই ক্ষেত্রে ইসলামী দলগুলির মধ্যে আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, যে যার মতো করে। সেই ক্ষেত্রে উচিত হবে যে রাজনৈতিক দলগুলির মধ্যে এবং একই সাথে ইসলামী দলগুলির মধ্যে সবসময় যেন একটা সুন্দর আলোচনার পরিবেশ থাকে, সকলের সাথে সকলের দেখাদেখি হয়, আলোচনার টেবিলে যেন বসতে পারে, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি যেন থাকে। আমাদের যারা নতুন প্রজন্ম, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বর্তমান পরিস্থিতি পেলাম এবং একটা চ্যালেঞ্জের মুখে মোহনায় আমরা দাঁড়িয়েছি, তারাও খুশি হবেন। কাজেই আমরা মনে করব যে সকল দলের মধ্যেই সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এটা যদি নিশ্চিত হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা সময়ের ব্যাপার মাত্র। জি,
অ্যাডভোকেট আতিকুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল যারা ৭১ সালে, এটি গতকালকে বলেছেন, রাজনৈতিক দল যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ৪৭ সালে পাকিস্তানের আন্দোলনের বিরোধিতা করেছিল, সবসময় জনগণের বিপক্ষে ছিল, তারা এখন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চায়, পিয়ার নিয়ে কথা বলে। একটু আপনার মন্তব্য জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আজকে যে কথাগুলো বিএনপি নেতারা বলছেন, অনেক নেতারাই বলছেন, যে ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই ১৯৯১ সালে ওনারা জামাতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতা গিয়েছেন কেন? যদি আমরা জিজ্ঞাসা করি ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার হয়েছে, সেখানে জামাত সরকারে ছিল, তখন এটা করেছেন কেন ওনারা? দীর্ঘ ২০-২২ বছরের জোট ছিল, একসাথে আন্দোলন হয়েছে, সরকার গঠন হয়েছে। এখন যখন জামাত ইসলামী ৫ই আগস্টের পর এটা আমরা ভালো অবস্থানে এসেছি, তখনই তারা সেই পুরনো কথাগুলো বলছেন। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ যে সুরে কথা বলছেন, এখন তারাও কিন্তু একই সুরে কথা বলছেন। আমরা মনে করি বিএনপি তারা এখন জামাতকে চ্যালেঞ্জ মনে করছেন। জামাত উদীয়মান একটা শক্তি, এবং বাংলাদেশের জনগণ যে পরিবর্তিত বাংলাদেশ চাচ্ছে, সেই পরিবর্তিত বাংলাদেশ মানুষের প্রত্যাশা জামাতের দিকে। এটা বিএনপি বুঝতে পারছেন বলেই তারা আবার সে পুরনো কথা সামনে নিয়ে আসছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমরা মনে করি এই জাতীয় কথাবার্তা জনগণ এখন বিভ্রান্ত হবে না, এবং বিএনপি তো কাজ একটাই হয়ে গেছে, এখন জামাত নিয়ে কথা বলা। কোন একটা ছোট্ট ইস্যুকে তারা বড় করে নিচ্ছেন। আমরা বলবো যে যারা বিএনপি করছেন, আপনারা দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেন। জামাত জামাত জিকির করে করে রাজনীতি করলে এই রাজনীতি আপনাদের জনগণ কখনো গ্রহণ করবে না। আমরা আগে বলতাম যে আওয়ামী লীগে বিএনপির প্রচার সম্পাদক আছে, এখন আমরা দেখি যে বিএনপি তো জামাতের প্রচার সম্পাদক হয়তো আছে, ওনারা মনে করতেছেন। জামাত যা নিয়ে যা না ভাবে, তার চেয়ে ভাবনা বেশি এখন জামাতকে নিয়ে বিএনপির। এটা আমাদের বুঝে আসে না। আমরা বলবো নেতৃবৃন্দের প্রতি, আপনারা দলীয় রাজনীতি করুন, মানুষকে নতুন কিছু দেন। পুরনো কাসুন্দি গেটে লাভ হবে না। শেখ হাসিনা ১৫ বছর বহু কিছু করেছে, টিকতে পারে নাই। এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ অনেক সচেতন, সুতরাং নতুন কিছু আনলে এটাকে তারা গ্রহণ করে নেবে। পুরনো ঘটনা সামনে নিয়ে এসে আবার দীর্ঘদিনের আপনাদের মিত্র ছিলাম আমরা, এক টেবিলে কথা হয়েছে, আন্দোলন হয়েছে, রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে, কত কিছু একসাথে করেছি, তখন আপনারা এগুলো সামনে নিয়ে আসেন। এখন যখন আমরা আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে এখন আপনারা এগুলো বলছেন, এটি তো স্বাভাবিক নয় যে রাজনৈতিকভাবে যখন প্রতিদ্বন্দ্বী হয় তখন তার দুর্বল জায়গাটি ধরে আঘাত করার চেষ্টা করে। দুর্বলতার এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আমি রাজনীতি মোকাবেলা করবেন, আপনি নতুন কর্মসূচি নিয়ে আসবেন। দেখুন ডাকসু এবং ডাকসু শিবির জিতলো কেন? ছাত্র দলের মতো সংগঠন, তাদের বড় দল ৩ বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল, তারা সেখানে প্রত্যাখ্যান কেন হয়েছে? আপনি খেয়াল করেছেন তারা কি পরিমাণে ভোট পেয়েছে? যে গকসু ইলেকশন, গণস্বাস্থ্যতে ছাত্র দলের বিপরীত ১ ভোট পেয়েছে। আমার কাছে তাদেরকে মনে হচ্ছে যে ওনাদের যে রাজনীতি যখন ওনারা করতেছেন, ট্রেডিশনাল পলিটিক্স, সেটার আবার তাদের ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ট্রেডিশনাল পলিটিক্সকে অ্যাভয়েড না করলে আপনারা আওয়ামী লীগের আমলে যেহেতু আত্মপ্রকাশিত হয়নি আপনাদের যারা সংগঠনের, ফলে তারা নানান নামে হলে ছিল, ইউনিভার্সিটিতে ছিল, পক্ষান্তরে ছাত্র দলের ছেলেপেলেরা ভার্সিটিতে যেতেই পারে নাই, ট্যাগিং ছাত্র গ্রহণ করে নাই। না, শুধু ট্যাগিং কেন বলছেন? যিনি 5 বছর 10 বছর ধরে 5 বছর ধরে একটা শিক্ষার্থী যদি হলে সবার সাথে মিশে, তারকেই তো সবাই পছন্দ করবে, এটি স্বাভাবিক নয়? তখন তো আপনারা আত্মপ্রকাশ করেননি সংগঠনের নামটি বা কে নেতা। ছাত্র শিবির কি স্বাভাবিক অবস্থা ছিল গত 15 বছরে? সেটা তো বিএনপির জন্য ছিল, আপনিও জানেন, আপনিও জানেন। সেটা তো ছাত্র দলের জন্য ছিল, যেখানে ছাত্র না আবরার ফারুক হত্যা করছে শিবির সন্দেহে, শিবির সন্দেহ, শিবির সে করে না, সন্দেহ করেছে। ছাত্র শিবিরকে মারা সেখানে জায়েজ ছিল, এবং শিবির সন্দেহে তাকে ধরে নিয়ে তাকে মেরে পুলিশে দেওয়া হয়েছে। এরকম ঘটনা খেয়েছে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্র ছিল শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। এইরকম রাষ্ট্রীয় নিপীড়ন যা আমরা ফেস করেছি, এত ফেস কিন্তু বিএনপি করে নাই। ছাত্র শিবিরে মামলার যে সংখ্যা কিংবা তাদের মামলার সংখ্যা, সেটা তো আপনাদের থেকে কয়েক গুণ বেশি। আওয়ামী লীগ যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল বিগত সময়ে, ছাত্র শিবির আপনাদের থেকে কি অত্যাচার কোনো অংশ বিএনপির উপরে কম হয়েছিল? হয়েছে, আমরা তো অনেক অত্যাচার হয়েছে, আমরা তো কথা বিএনপির চেয়ে বেশি না। না, আমি যদি বলি, দেখেন বিএনপির অফিস খোলা ছিল না, আমাদের অফিস খোলা ছিল, আমরা তো পুরোটাই বলা যায়, মানে আমাদের
শুধু আমরা দুজন বসতে পারিনি। যখন বিএনপির অফিস খোলা তখন তো আমরা সব গোপন মিটিং করতে হচ্ছে আমাদেরকে, আমরা তো কোনো রাইট সেখানে পাই নাই। আমাদের সারাদের সব অফিসগুলো বন্ধ ছিল, আমরা ওপেন করে কথা বলতে পারতাম না, এবং আমরা বসলে গোপন মিটিং আমাদের অ্যারেস্ট করা হতো না। আবার এটাও তো সত্য, 28 অক্টোবরে আপনারা মতিঝিলে মিছিল করেছেন, আপনাদের উপরে কোনো হামলা হয়নি, আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আপনাদের কর্মসূচি পালন করেছেন, কোনো ধরনের বাধা হয়নি। কত বছর পরে, এই যে 24-এর আগে কত বছর পরে সেটা করেছেন। এগুলো অনেক কথাই বলা যাবে, আপনি বলবেন, কিন্তু জামাত ইসলামী যে অবস্থাটা বিগত সময়ে ফেস করেছে, এটা এখন ভাবতেও কিন্তু আমাদের অবাক লাগে। আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি নাই, আমরা চলতে পারি নাই। এটা সবাই আমরা গিয়েছি, বহু শতাংশ গিয়েছি আমরা সেখানে। জামাত ইসলামীর শিবির করা যে পরিমাণ আমাদের জন্য তখন অবস্থা ছিল, এটি এখন আপনি চিন্তাও করতে পারবেন না যে এক একজন জামাত শিবির নেতা কীভাবে তার রাত পার করেছে। একটা রাত মনে হতো আমাদের জন্য অনেক লম্বা রাত মনে হতো। যখন তখন অ্যারেস্ট, যখন তখন আপনার হলো ধরে নিয়ে জঙ্গি মামলা, যখন ধরে নিয়ে আপনার সেখানে সন্ধ্যা বিরোধী মামলা ছিল সেখানে। তো এই অবস্থাতে আমরা সেখানে ছিলাম, আমরা ভূমিকা রেখেছি, আন্দোলন সংগ্রামে আমাদের কন্ট্রিবিউশন ছিল, এবং এমন কোনো আন্দোলন নাই যেখানে জামাত শিবির মাঠে তারা কর্মসূচি পালন করে নাই। আমরা করেছি, আমরা টিকেছিলাম, চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গায় করেছি, শিবিরের জায়গায় করেছি। এই জন্য আমরা মনে করি আপনি আন্দোলনের কথা বলতে পারেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার যেরকম জামাত শিবির হয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের রুট লেভেল পর্যন্ত, এটা ভয়াবহতা, এটা ভয়াবহ ধরনের চিত্র সেখানে আছে। হাজার হাজার আমাদের নেতাকর্মী অ্যারেস্ট হয়েছেন, অসংখ্য বাইরের দিকে সেখানে আমাদের শহীদ হতে হয়েছে, হলসারা হতে হয়েছে। সে বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু সবাইকে সেভাবে ফেস করতে হয়, যেভাবে আমরা জামাত এবং শিবিরকে বিগত সময়ে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু তারপরও বিএনপি তাদের কর্মসূচি পালন করতে পেরেছে, নামেই পেরেছে, যেটি আপনারা হয়তো বেনামে করেছেন। না, আমরা নামও করেছি। ইউনিভার্সিটিগুলোতে আমাদের অবস্থাটা খুবই ভয়াবহ ছিল। আপনি জানেন ইউনিভার্সিটিগুলো শিবির সেখানে কীভাবে ছিল। দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 91 থেকে শিবির নিষিদ্ধ ছিল অনেকটা, শিবিরে কোনো সেখানে রাইট নাই, এবং সেই বিশ্ববিদ্যালয়ে ফাঁকি মানে কেউ যদি মারে তার বিচার হবে, কিন্তু শিবির মারলে কোনো বিচার নাই। তো সেই দেশে আপনি কিভাবে বলতে পারেন যে আমরা স্বাভাবিক কি করেছি সেখানে? না, সেটি আসলে পুরোপুরি এটি হয়তো কথিত যে শিবির মূল্যে বিচার হবে না। কেন আবরারকে মারার পরে কি সেটির বিচারের দাবিতে সারা দেশের মানুষ একত্র হয়েছে না? আবরারকে মারার পরে তো মেরেছে শিবির সন্দেহে। হ্যাঁ, আবরার শিবির সন্দেহ, শিবির তাকে প্রমাণ করতে পারে না, শিবির সন্দেহকে মেরেছে সেখানে। কিন্তু ছাত্র শিবির কাউকে প্রমাণ করতে পারলে, শিবিরের সে জনশক্তি ছিল, তার উপরে নির্মম নির্যাতন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের রাসেলের ফাঁকেটে ফেলছে না সেখানে, এটা তো আপনি জানেন সেটি ভয়াবহ। এত ভয়াবহতা কিন্তু কারো ফেস করতে সেখানে হয় নাই। গ্রেপ্তার করা, মামলা করা, ক্রস ফায়ারে দিয়ে দেওয়া, গুম করে ফেলা, এখনও শিবির তার গুম অবস্থা আছেন। আমরা মনে করি অবস্থা ফেস করে আমরা এসেছি, এবং মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি। দেখুন, 5ই আগস্টের পরে মানুষ এখন ঝুঁকছে কোন দিকে? প্রচলিত রাজনীতি, ট্রেডিশনাল পলিটিক্স, রাজনৈতিক চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে, পছন্দ করছে না। এবং জামাত ইসলামী নতুন বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করছে বলে আমাদের সমর্থন বাড়ছে। দখলবাজির কথা বলছিলেন, আমি আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, তবে সেটি আমি পরে করছি। আগে একটু সুলতান মাহমুদ ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসতে চাই। জনাব ফরহাদ মজার তিনি একটি মন্তব্য করেছেন, বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নেই, রাজনৈতিক দল মানে যারা জনগণের সেবা করে, জাতিকে যারা পথ দেখায়, নতুন কথা বলে। এখানে যেটা আছে সেটা লুটেরা শ্রেণী, দুর্নীতিবাজ, তাদের সঙ্গে আপনি কথা বলছেন, জনগণের সঙ্গে কথা বলেন। এটি অবশ্য সরকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন। আমি একটু রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি যে মন্তব্যটি করেছেন, একটু আপনার মন্তব্য জানতে চাইছি। ধন্যবাদ। দেখেন, ফরহাদ মাজার সে কোন চিন্তা, কোন চেতনা থেকে কথা বলেছেন, তার ব্যক্তি জীবন, তার সাংগঠনিক কর্মযজ্ঞ আমরা জানি। আজকে ফরহাদ মাজার যখন বলবে যে রাজনীতির সাথে রাজনীতি বলে কোনো কিছু নাই বাংলাদেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছে কিসের ভিত্তিতে? মানুষের জন্য কাজ করবার জন্য। জিয়াউর রহমান নিজে সেনাবাহিনীতে ছিলেন, সেখান থেকে এসে নিজে বাংলাদেশের আসলে গঠনতন্ত্র মিন করেননি, প্র্যাকটিস মিন করেছেন। সেই প্র্যাকটিস কিন্তু একদিনে হয় নাই। সেটি আওয়ামী লীগ থেকে যদি শুরু করেন, বাংলাদেশের ভাসানী ন্যাপ থেকে যদি আপনি শুরু করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল থেকে শুরু করেন, জাতীয় পার্টি বলেন, আপনি আওয়ামী লীগের আজকের যে পরিণতি সেটি দিনে দিনে হয়েছে। শুরুটা তো তাদের সেরকম কোনো মানুষের কাজের, মানুষের কল্যাণে কাজ করবার জন্যই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলন থেকেই মানুষের স্বাধিকার আন্দোলন, ভাষার আন্দোলন, সেই জন্য কাজ করেছে। সেখান থেকে আওয়ামী লীগ পরবর্তীতে এসছে, এবং তার
আস্তে আস্তে ক্ষয়িষ্ণু অবস্থায় এসে আজকের এই পরিণতি, কঠিন পরিণতি হয়েছে। বঙ্গবন্ধু তাকে কি দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে? জিয়াউর রহমান কি দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে? তারা দেশের জন্য, মাটি ও মানুষের জন্য কাজ করেছে। বেগম খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে? হয়নি তো। তারা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, গণমানুষের জন্য কাজ করেছে। আজকে যে পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে যে কথাগুলো যারা বলছেন, সে ফরহাদ মাজার বলুক আর অন্য যেই বলুক না কেন, মানুষের সাথে কথা বলতে হবে, গণমানুষের সাথে কথা বলতে হবে। গণমানুষের সাথে কথা বলার জন্যই যারা যে দলের প্রতিনিধিত্ব করেন, তারা তো একটি গোষ্ঠীর, একটি মানুষের, একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন বলেই তাদেরকে ওই জায়গায় পাঠিয়েছে। জামায়াত ইসলামী একটি বিশাল, যেটি উনি বলছিলেন যে মানুষের তাদের প্রতি সমর্থন বেড়েছে বলেই আজকে জামায়াত ইসলামীকে নিয়ে কেউ ঈর্ষা করছে, কেউ প্রতিপক্ষ বানাচ্ছে। এতদিন তো করে নাই। তো সেখানটাতে উনি সরকার জনগণের সাথে কথা বলবে, জনগণের সাথে কথা বলার জন্যই তো এই রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে কথা বলা, তারই তো প্রতিফলন। এখন আপনি আপনার জায়গা থেকে, আপনি ব্যক্তি হিসেবে যিনি আজকে মন্তব্য করছেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য তার অবদান কতটুকু, সেই বিবেচনাটি কি করতে লাগবে। আমরা আমাদের জায়গা থেকে শুধু দোষারোপের যে রাজনীতি, অন্যকে খাটো করবার যে রাজনীতি, সেটি কিন্তু কোনো ব্যক্তি বিশেষের মধ্যেও সেই একই আমরা প্রতিচ্ছবি দেখতে পাই। তো এখান থেকে বাংলাদেশকে যদি স্বাভাবিক ধারায় ফিরিয়ে নিয়ে আসতে চান, বাংলাদেশের কল্যাণকামী রাষ্ট্রের কথা বলছেন, বাংলাদেশের উন্নয়নের কথা বলছেন, বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাইছেন, হ্যাঁ, কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় যারা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, লুটতরাজ করছে। লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে বলেই শেখ হাসিনাকে, শেখ হাসিনার দলকে, শেখ হাসিনার নেতাদেরকে সাধারণ জনগণ, ছাত্ররা সামনে ছিল, দেশ থেকে যা কোনোদিন বাংলাদেশে ঘটেনি সেটি তারা পত্রপাঠ বিদায় করেছে তাদেরকে। তো ভবিষ্যতেও যদি জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা না নেয়, সে যে রাজনৈতিক দল হোক, যদি শিক্ষা না নেয়, পরিণতি কিন্তু সবাইকে কখনো না কখনো, বলা হয়েছিল যে শেখ হাসিনা 42-এর স্বপ্ন দেখছে। বাংলাদেশে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা থেকে নামাতে পারবে এরকম কোনো, জামায়াত ইসলামীর কথা বলেন, বিএনপির কথা বলেন, তাদের ভিতর থেকেও এরকম হতাশার বাণী শুনেছি আমরা, যে না আর বুঝি গেল না নামানো। তো সেটি তো নামিয়েছে। আপনি যখন কোনো অন্যায়, অনাচার, অনিয়ম, দুর্নীতির চরমে পৌঁছে যাবেন, তখন যে ন্যাচারাল জাস্টিস, সেটি হয়েছে, উপলক্ষ ছিল আমাদের ছাত্র জনতা। তো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মাটি ও মানুষের জন্য কাজ করতে হলে এই যে লুণ্ঠন, লুটতরাজ, এই যে দখল, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, সে যে দলেরই হোক না কেন। যদি সেই দল বের না হতে পারে, তার পরিণতি ভবিষ্যৎ আবার এই অতীতের মতো, জুলাই অভ্যুত্থানের মতো, এর চেয়েও হয়তো ভয়ঙ্কর হতে পারে। জি, আলোচনা আবারও ফিরছি, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শামীম হায়দার, একটু আপনার কাছে আবারও আসছি। ফরহাদ মাজারের আরেকটি মন্তব্য আপনার কাছে, সেটি একটু জানতে চাই। তিনি বর্তমান সরকারকে, বিশেষ করে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনি রাজনীতি কাকে বলে এটা বোঝেন, আইন কাকে বলে এটা বোঝেন, কারণ রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়। দেখেন, একটা বিষয় আমরা খেয়াল করছি, কেমন চলছে আসলে অন্তর্বর্তী সরকার, একটা বিষয় আমরা খেয়াল করছি যে বিভিন্ন মহল থেকে এখন সরকারকে দোষারোপ করার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। অতীতের ধারাবাহিকতা যদি এখনও থাকে, ঘোলা পানিতে মাছ শিকার, এটা কোনোভাবেই সুন্দর হবে না, ইতিবাচক হবে না, এবং সকলের যে স্বপ্নসাদ, এটা কিন্তু বাধাগ্রস্ত হবে। একটা মানুষ সফল হতে পারে, ব্যর্থ হতে পারে, সেটার জন্য রাজনৈতিক দলগুলি আছে, বুদ্ধিজীবী মহল আছে, সুশীল সমাজ আছে। যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যার যার অবস্থান থেকে দায়িত্বশীল উপদেশ দিতে হবে। সেইখানে আপনি বুঝতে পারছেন, আপনি কোনো একটা কিছু প্রেডিক্ট করছেন যে সামনে এমন একটা কিছু হতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করে আপনি যদি আগে থেকেই দোষারোপের একটা কালচার আপনি তৈরি করে দেন এবং এটাকে বারবার কন্টিনিউ করেন, এটা কোনোভাবেই সুন্দর হবে না, এটা ইতিবাচক হবে না। এটা কিন্তু যারা দেশ নিয়ে চিন্তা করে,
যারা সত্যিকার অর্থে রাজনীতি করে, রাজনৈতিক দলগুলি, তারা কিন্তু এটা বুঝতে পারে এগুলো কখনোই শুভ হবে না, এটা ঠিক হবে না। সকলের, আমি কারো নাম উচ্চারণ না করে বলছি, সকলের উচিত হবে দায়িত্বশীল আচরণ করা, দায়িত্বশীল ভূমিকা পালন করা। আপনি সরকারে আছেন, ব্যর্থ হতেই পারেন, বাকিরা কি করবে? বাকিরা আপনাকে সহযোগিতা করবে যাতে আপনি ব্যর্থ না হন। আপনি যাতে ব্যর্থ না হন, বাকিরা সহযোগিতা করবে আপনাকে। সেটি কি আসলে আমাদের এখানে আছে? রাজনৈতিক দল এটা হওয়া উচিত। অনেক বছর হলো তো, 54 বছর হয়েছে, আর কত? এবার হওয়া উচিত। এখনো যদি আমরা জেনজি যা চায়, যারা দেশকে চালাবে, আমাদেরকে তো একদিন বয়স হয়ে যাবে, জেনজি ওরা পরিণত হবে, তারা দেশ চালাবে, আর কত? এবার উচিত এগুলার অবসান। জেনজিদের 2 প্রতিনিধি সরকারেও আছেন, তারা কেমন চালাচ্ছে আপনার দৃষ্টিতে? ভালো মন্দ পরে, সেটি হচ্ছে যে সরকারে কারা আসবেন, কারা যাবেন, এবং কারা ব্যর্থ হলেন, কারা সফল হবেন, জনগণ কিন্তু এটা বিবেচনা করে, জনগণ এটা বোঝে, এবং রাজনৈতিক দলগুলিও নিশ্চয়ই তারা মনিটর করে কে সফল হচ্ছে, কে ব্যর্থ হচ্ছে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কোন উদ্দেশ্যকে সামনে রেখে তারা সরকারে গিয়েছে। এখানে অনেকগুলি বিষয় বিবেচনা করতে হয়, সেজন্য মন্তব্যটা যখন হবে দায়িত্বশীল মন্তব্য হতে হবে। এগুলোর মধ্যে অনেকগুলো জিনিস ফ্যাক্টর কাজ করে, একটা ফ্যাক্টর কাজ করছে না কিন্তু বাকি 4টা ফ্যাক্টর কাজ করে, ওইটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আপনি যেই জেনজিদের কথা বলছেন, তাদের 2 জনের কথা যেটা আমি বলছিলাম, তাদের একজনের বিরুদ্ধে গণমাধ্যমে এরই মধ্যে নিউজ হয়েছে গত সপ্তাহেই, যে উন্নয়ন প্রজেক্টের একটা বড় অংশই কুমিল্লা নিয়ে গেছেন একজন, আর একজন আবার মন্তব্য করেছেন ডিসিদের নিয়ে, যে ভাগাভাগি সরকারের শুরুতেই হয়েছে, বিএনপি এবং জামাতের হচ্ছে এইগুলো পদগুলো প্রশাসনের ভাগিয়ে নিয়ে গেছেন। তো সব মিলে আসলে তারা কি ঠিকঠাক মতো করতে পারছেন? আমি আবার আগের কথাটাই বলবো যে যারা দায়িত্বশীল চেয়ারে আছেন, যারা দায়িত্বশীল ভূমিকায় আছেন, মনে রাখতে হবে যে আমরা এখন এমন একটা অবস্থায় আছি যেখানে স্থিতিশীলতা খুব প্রয়োজন। রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ঐক্য, পারস্পরিক বোঝাপড়া, একটা সমঝোতা খুব প্রয়োজন। সেটি তো আছে। আপনার মধ্যে ভিন্নতা থাকবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা থাকতেই হবে। কিন্তু দেশের প্রশ্নে, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমি কিন্তু আমাদের কিন্তু একমত থাকতে হবে। আমাদের প্রক্রিয়া ভিন্ন হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। আমি আবারও বলি, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যখন আপনি দায়িত্বশীল জায়গায় থাকবেন, তখন আপনার একটা মন্তব্য কিন্তু অনেক কিছুকে উস্কে দিতে পারে। এই ব্যাপারে আপনার সচেতন থাকতে হবে। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, একটু আপনার কাছে জানতে, আপনি আগের পর্বে বলছিলেন চাঁদাবাজি, দখলদারিত্বের কথা এবং আরও বেশ কিছু অভিযোগ আমরা দেখেছি। 5 আগস্টের পরে কয়েকটি দল, বিশেষ করে বড় বিএনপির বিরুদ্ধেই এই অভিযোগগুলো বেশি এসছে, বা সেটি হয়তো আপনাদের নেতারাও বলে থাকেন। আজকে গণমাধ্যমে আরেকটি খবর বেরিয়েছে, মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়, দল থেকে বহিষ্কার করা হয়েছে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনায়েমকে। জেলা জামায়াতের আমির বিষয়টি নিশ্চিত করেছেন। আপনাদের দল প্রকাশ্যে আসার পর থেকে একটু আপনাদের বিরুদ্ধে অভিযোগ এক এক করে আসতে শুরু করেছে কিনা? শুনুন, এটি জামাত ইসলামী এখন বড় সংগঠন। আমাদের জায়গা থেকে আমরা সবাইকে নৈতিক প্রশিক্ষণ দিয়ে থাকি। এরপরও যদি কেউ সংগঠনের শৃঙ্খলার বাইরে যায় কিংবা শরীয়ত বিরোধী কাজ করে, তবে তো আমরা ওপেন পদক্ষেপ নিয়েছি। উনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন, তাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে জামাত ইসলামী তার সাংগঠনিক ডিসিপ্লিন যারা ভঙ্গ করেন, কিংবা জামাত ইসলামী শরিয়া যে দিকগুলো ব্যক্তি পর্যায়ে আমরা পালন করতে চাচ্ছি, যারা সেগুলো সীমালঙ্ঘন করেন, জামাত ইসলামী খুব ত্বরিত সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে। সে ব্যক্তি যেই হোক, এক্ষেত্রে জামাত কখনো কাউকে কনসিডার করে না, কাউকে ছাড় দেয় না। সেই প্রমাণটাই সেখানে নওগাঁর ক্ষেত্রে হয়েছে, এতটুকু বলবো এখানে আপনাকে। কিন্তু চাঁদাবাজির যে ঘটনা বা যে বিএনপি, তাহলে তো বিএনপির বিরুদ্ধে অভিযোগের কারণ নাই, কারণ তারা প্রায় 7000-এর মতো এটা হলো অভিযুক্তদের বহিষ্কার একটা করেছে। বিচ্ছিন্ন ঘটনা। একজন ব্যক্তি অপরাধ করে ফেলেছেন, এটা তো ব্যক্তি পাহারা দেওয়া যায় না, কিন্তু তার সাথে চাঁদাবাজির তো এটা মহোৎসব চলছে। আপনার একজন ব্যক্তিগত অপরাধ তিনি করেছেন, তার ব্যাপারে সংগঠন পদক্ষেপ নিয়েছে। এখন বাকি যেটি চলছে, সারা দেশে তো এমন কোনো জায়গা নাই যে জায়গায় আসলে চাঁদাবাজি হচ্ছে না, দখলবাজি চলছে না, এবং এমন কোনো অবস্থান নাই যেখানে মানুষের উপরে বল প্রয়োগ করা হচ্ছে না। সেখানে জামাতের কোনো কন্ট্রিবিউশন আছে? বাংলাদেশে হাট ঘাট বাজার বন্দর বলছে যে তারা তাদেরকে বহিষ্কার করছে, যাদের বিরুদ্ধে সে বহিষ্কারের সংখ্যা কত? অনেক, কয়েক। তাদের রাজনীতি হচ্ছে এই সিস্টেমে চলছে। আসলে দেখুন, যদি পলিটিক্যাল ইনকাম বন্ধ হয়ে যায়, বাংলাদেশে বহু দল টিকবে না। কিন্তু জামাতের কোনো সমস্যা নাই, আমরা কেউ রাজনীতি করে আমরা অর্থ উপার্জন করতে চাই না। কিন্তু যাদের রাজনীতি হচ্ছে একটা পেশা, দেখুন আপনার তার কোনো ইয়ে নাই,
তার কোনো প্রফেশন নাই, তার কোনো সোর্স অফ ইনকাম নাই, তিনি গাড়ির মালিক হয়েছেন। তিনি বাড়ির মালিক কোথায় হয়েছেন? তিনি এমন কোনো জায়গা থেকে ইনকাম করেন অথবা দল করে এমন কিছু সুবিধা পান যার জন্য তিনি কি করেন, দলটাকে প্রায়োরিটি দিচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের এটা তো আমাদের সংস্কার আসতে হবে। আপনি রাজনীতি করবেন, নেট এন্ড ক্লিন আপনি থাকবেন, রাজনৈতিক পদে ব্যবহার করে একটা এলাকাকে নিয়ন্ত্রণ করবেন কিংবা বাজারঘাট নিয়ন্ত্রণ করবেন, এটাকে সোর্স অফ ইনকাম হবে, আপনি বহু টাকার মালিক হবেন, দৃশ্যমান কোনো ব্যবসা আপনার থাকবে না, আয় আপনার থাকবে না, কিন্তু আপনি মোটামুটি মহারাজা আপনি হয়ে গেছেন। এই জায়গাটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। রাজনীতিবিদদের জবাবদিহি থাকতে হবে যে আপনি কি করেন। আমরা বহু নেতাকে দেখেছি এই কয়দিনে 3 কোটি টাকার মালিক হয়েছেন। আমার এই বাড্ডা আমি এলাকার জামাতের নমিনি, এই জায়গায় বহু নেতাকে আমরা দেখেছি তারা 1 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। জি, আমি আপনার এটি নিয়ে সুলতান মাহমুদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইব যে জামাতের এই আর্থিক সক্ষমতার এবং অন্য দলের যে আর্থিক দৈন্যতা তার দৃষ্টিতে তিনি সেটি নিয়ে একটা আপনার মন্তব্য জানতে। পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই, যদিও সময় কম, তারপর ছোট করে 2টি বিষয়। সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন আহমেদ মারা গেছেন। নুরুল মজিদ শিল্পমন্ত্রী ছিলেন। মাহমুদ হুমায়ুন 6 দফা আন্দোলনে অংশ ছিল। তিনি 69 গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, 71 স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ছিলেন, আবার জুলাই আন্দোলনে যে 1400 মানুষ মারা গেছে সেই সরকারের মন্ত্রীও তিনি ছিলেন। প্রশ্ন হচ্ছে তার মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার একটা ছবি ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিনা। সেই ছবিতে দেখা গেছে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার হাত করা পরানো ছিল। সেটি আসলে একটু দৃষ্টিকটু হয়েছে কিনা? প্রথমে যে প্রশ্নটি আপনি করেছেন আমি সেখান থেকেই শুরুটা করি আমিও। সেটি হলো যে উনি যেটি বলেছেন যে তার পেশা কি। বাংলাদেশের মানুষের বাংলাদেশের রাজনীতি কারা করেছে? রাজনীতি একটি পেশা। বাংলাদেশের যে আজকে 54 বছরের কথা যেটি বলছিলেন আপনি, এই যে পেশা, তার কর্ম কি? রাজনীতি হলো তার একটি পেশা, ওটিকেই ধারণ করেন। আপনার পেশা কি? আইডেন্টিটি ছিল রাজনীতি, আমি রাজনীতি। সেটি কি আসলে হওয়ার কথা ছিল? সেইখান থেকে এটি হওয়ার কথা না। সেই কারণেই কিন্তু আপনি দেখবেন সর্বশেষ যে সংসদ ছিল সেই সংসদে 44% ব্যবসায়ী প্রতিনিধিত্ব করেছে। আগে রাজনীতিবিদরা ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা নিত, ওই যে বলছেন যে চাঁদা। আর তখন ব্যবসায়ীরা দেখেছে যে আমি চাঁদা দেবো কেন, আমি রাজনীতিবিদ হয়ে যাব। এবং এটি হতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশের শিল্পায়ন সব কিছুকে চুরমার করে দিয়ে সাধারণ মানুষের যে ভাগ্য বলতে যা কিছু সব কিছু কিন্তু তাদের হাতে নিয়ন্ত্রণই ছিল এবং সরকার তাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো ব্যবসায়ীদের মধ্যে দিয়ে। এখন যেটি হচ্ছে সেটি হলো আমলাতন্ত্র, প্রশাসন, মাঠ প্রশাসন, এদেরকে দিয়ে এখন সরকার নিয়ন্ত্রিত হচ্ছে। সরকার এত কিছু এই টানাপোড়েনের মধ্য দিয়েও তারপর তাদের মহার্ঘ ভাতা দিতে হবে, তাদের উৎসাহ ভাতা বাড়াতে লাগবে, তাদের নতুন বেতন কাঠামো করতে লাগবে, নতুন বেতন কমিশন করতে লাগবে। সারা দেশ গোল্লায় যাচ্ছে। ওই যে যারা যখন নিয়ন্ত্রণ করতে পারে, এই নিয়ন্ত্রণের জায়গা থেকে বের হতে হলে রাজনীতিকদের ওই যে পেশার কথা উনি বলেছেন যে চাঁদাবাজি, ধান্দাবাজি, যে দল যার পেট যত বড় তার ক্ষুধা তত বড়, তার ব্যাপ্তি তত বড়। হাতির গায়ে দূর থেকে তীর মারলে লেগে যাবে, কিন্তু একটি পাখির গায়ে, চড়ুই পাখির গায়ে দূর থেকে তীর মারলে সেটি লাগবে না। আজকে অনেক সংগঠন আগে একটা ছোট্ট পাখির মতো ছিল, আজকে তাদের কলবর বাড়ছে, তাদের বিরুদ্ধে নানান কথাবার্তাও, যেটি তারা যে চিন্তা চেতনা দিয়ে যে রাজনীতি করেন সেই চিন্তা চেতনার বিরোধী অভিযোগ তাদের গায়ে এসে শুলের মতো বিচ্ছে এবং তারা আজকে সেটির প্রতিকার করবার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের এবং বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি করেছিলেন কাদেরকে দিয়ে? বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দিয়ে, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আর্মি অফিসার, আমলা, সবাইকে নিয়ে করেছিলেন। সেখান থেকে আজকে যখন এটি মহিরু হতে পরিণত হয়েছে, ডালপালা এসেছে এবং সেই যে মহিরু এবং ডালপালা বিস্তৃত করেছে সেখানে সে নানান ধরনের পাখি বসছে, সাপ বসছে, পোকামাকড় বসছে এবং সেটি ওই যে গাছের সৌন্দর্য সেটিকে নষ্ট করছে। আজকে বিএনপির বিরুদ্ধে যে দখল, চাঁদাবাজি, আমি তো নিশ্চয়ই বলবো, এবং বিএনপিরও কেউ অস্বীকার করছে না। সেখানে 7,000 মামলা হয়েছে, বহিষ্কার হয়েছে। একটু ছোট করে আমি ওই প্রসঙ্গে জানতে চাই, আমাদের সময় শেষ। সেই কারণে শুধুমাত্র বিএনপিকে অপরাধের জায়গায় ঠেলে দিয়ে আত্মতৃপ্তির ঢেকুর গেলবার কোনো সুযোগ নাই। আপনি যেটা
সাবেক শিল্পমন্ত্রীর কথা বলছেন, দেখেন, একদমই ছোট করে, দেখেন সময় এই নেই। জায়গাটাতে আমি বলি যে সে যখন আসামি হয়েছে, আজকে আমাদের নিশ্চয়ই আমি সিম্পেথি, আমার তার প্রতি সমবেদনা থাকবে নুরুল মজিদের প্রতি। তো সেখানটাতে তার মৃত্যুর সময় হাতকড়া পড়া ছিল। বাংলাদেশের রাজনীতির গত 16 বছরের রাজনীতির প্রেক্ষাপট যদি বলেন, এর চেয়েও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বাংলাদেশে। আমি কোনো অবস্থাতেই সমর্থন করব না যে একজন মৃত্যু পথযাত্রী যিনি মারা সেজন্যই তো গেছেন, 5 আগস্ট হয়েছিল হ্যাঁ আসলে। সেই জন্যই তারপরেও কি 5 সেটি আগস্ট থাকবে কিনা? হয়েছিল। এবং সেই জায়গাতে জি, ওই চিন্তার আপনার- ঊর্ধ্বে উঠতে আমাদের লাগবে। লাগবে আমরা হবে। যে যে আপনাদের রাজনীতি করি, তিনজনকেই সরকারে থাকি, ধন্যবাদ যেখানেই জানাচ্ছি থাকি না আলোচনায় কেন, অংশ নেওয়ার ওই জন্য। চিন্তা থেকে বেরোতে লাগবে। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।